আজ রংপুরে সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নতুন করে উজ্জীবিত হয়েছেন রংপুরের নেতাকর্মীরা। নতুন করে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। দীর্ঘ ২২ বছর পর এটি তার রংপুর সফর। বিকেল 4:30টার দিকে রংপুর পৌঁছে প্রথমে পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। রাতে রংপুরের অবস্থানের পর তিনি আগামীকাল সড়ক পথে ঢাকায় ফিরবেন। দর্শক, এই মুহূর্তে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আছেন সহকর্মী মাহবুব সৈকত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। তো সমাবেশের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন সেখানে আমাদের জানাবেন। আসলে সমাবেশের যে মাঠ, রংপুর কালেক্টরেট মাঠ, এটিকে ঈদগাহ মাঠও বলা হয়, এটি কিন্তু ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। যদিও এই মুহূর্তে তারেক রহমান এখন পর্যন্ত স্টেজে আসেননি, উনি রংপুরের পথে। কারণ হচ্ছে উনি একদম বগুড়া থেকে রওনা করে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন। এই মুহূর্তে মঞ্চে কিন্তু রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের দর্শক, আপনারা জানেন যে রংপুর অঞ্চলে 33টি সংসদীয় আসন রয়েছে এবং সেই 33টি সংসদীয় আসনের প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে মঞ্চে রয়েছেন। একে একে সেই প্রার্থীরা তারা বক্তব্য দিচ্ছেন এবং ধানের শীষের পক্ষে তারা ভোট চাচ্ছেন। আমাদের ক্যামেরায় হাসান বিশ্বাস কিন্তু দেখানোর চেষ্টা করছে যে মঞ্চে যারা রয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিন থেকে নাগরিকদের যে চাওয়া, নাগরিকদের যে অধিকার, সেই অধিকার কিন্তু বঞ্চিত ছিল এই উত্তরাঞ্চলের মানুষ। আপনারা জানেন যে এই উত্তরাঞ্চলের মানুষকে যদিও মঙ্গাপ্রীত এলাকা বলা হয়, এজন্য গণতান্ত্রিক সরকারের কাছে এই অঞ্চলের মানুষের কিন্তু অনেক চাওয়া পাওয়া। কারণ হচ্ছে যে তারা আস্থা রাখতে চায়, এখানে যারা উপস্থিত বিএনপির কাছে আস্থা রাখতে চায়। আমরা একটু কথা বলবো এখানে যারা উপস্থিত রয়েছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি লালমাট থেকে আসছি। আপনাদের এই সমাবেশে যে এসেছেন, তারেক রহমান কে দেখতে তো অবশ্যই, কিন্তু তার কাছ থেকে কোন ধরনের বক্তব্য শুনতে চান? আশা করি আগামী দিনের নতুন রাষ্ট্র তৈরি, যাতে জনগণের উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়। সেই উন্নয়ন রংপুরের জন্য কোন ধরনের পদক্ষেপ? বাংলাদেশের উন্নয়ন চাই, তৎসঙ্গে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। এটি তো এর আগের সরকাররাও বলেছে, কতটুকু সুযোগ সুবিধা দিয়েছিল? বিগত সরকার আমরা কোনো উন্নয়ন পাই নাই, কোনো সুযোগ সুবিধা পাই নাই, কোনো সুযোগ সুবিধা পাই নাই। আসলে শুনতে পেলেন, আমরা ধিক্কার করি ওই সরকারকে, আমরা বিগত সরকারকে ধিক্কার করি। আপনারা আসলে দেখতে পাচ্ছেন আমরা একজন আর তোমার সাথে একটু কথা বলি আপু। আমরা আরেকজনের সাথে একটু যদি জায়গা দেন এখানটায় করে। আপনি কোথা থেকে এসেছেন? লালমনিরহাট থেকে। কোথা থেকে?
লালমনিরহাট থেকে। লালমনিরহাট। এখানের নারীদের জন্য আগামী সরকার কিংবা বিএনপি সরকারে আসলে আপনার কি চাওয়া, অথবা এই অঞ্চলের মানুষের জন্য কি চান তারেক রহমান অথবা আগামী সরকারের কাছে আপনার কি চাওয়া? চাওয়া একটাই, তিস্তাবের যেন তিস্তা উন্নয়ন করে, তিস্তা মহাপরিকল্পনা করে, এই জন্য। আসলে তিস্তা ব্যারেজ এই অঞ্চলের মানুষের জন্য অনেক চাওয়া। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি হারাগাছ রংপুর কাউনিয়া পীরগাছা চাইরেশন থেকে তারেক রহমানকে দেখার জন্য। জি, তারেক রহমানকে অনেক ভালোবাসি, অনেক পর আসি দেখলাম। আমাদের আসার এখানে উদ্দেশ্য হইল তারেক রহমান আমাদের জন্য বাংলাদেশের গরিব দুঃখী মানুষের জন্য পাশে থাকে। তিস্তা পরিকল্পনা আমাদের রংপুরে এই আশাবাদী আমরা সবাই। অনেক লোকজন এখানে করি খেতে পারবে, অনেক লোকজন কর্ম বেকার, এখানে রংপুর বিভাগে অনেক লোক বেকার আছে, অনেক লোক বেকার আছে রংপুর বিভাগে। আমরা শুধু চাই তিস্তা পরিকল্পনা। তারেক রহমানের কাছে আমাদের একটাই দাবি, তিস্তা পরিকল্পনার কাজটা যেন আমাদের তিনি সরকারি ক্ষমতায় বিশাল আসলে উনি যেন আমার কাজটা করে দেয়। আসলে এখানের রংপুরের যে মানুষ রয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু দাবিটা হচ্ছে তেমনি এখানে যারা, সুতরাং এই গণমানুষের যে অধিকার, জনমানুষের যে দাবি, সেই দাবি কিন্তু আসলে পূরণের জন্য এখানের যারা প্রার্থী হয়েছেন সেই প্রার্থীরা কিন্তু বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কালেক্টরেট মাঠ কিন্তু ভরে গেছে অনেকক্ষণ আগেই, একে একে বসে গেছেন। সুশৃঙ্খল একটি সমাবেশ হচ্ছে। হয়তো খুব কাছাকাছি সময়েই মঞ্চে তারেক রহমান আসবেন এবং তিনি এই অঞ্চলের মানুষের জন্য তার দল বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন তাহলে কি ধরনের পদক্ষেপ নেবেন তিনি হয়তো সেটি তারা বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ এবং সেখানে আপনারা বিএনপির যে দলীয় প্রতীক সেগুলো নিয়ে এসছেন। দেখতে পাচ্ছেন বিএনপির যে প্রতীক ধানের শীষ, সেই শীষ নিয়ে এসেছেন। আমরা এরকম একজন কথা বলবো, আসেন আপনি সামনে আসেন। আপনি বিএনপি করেন, কি চান? তারেক রহমানের কাছে কি চাচ্ছেন? আমি তারেক জিয়ার কাছে চাচ্ছি এটাই যে ইনশাআল্লাহ আপনি সরকার হবেন, আপনি বিপুল ভোটে সরকার হবেন। আমি চাচ্ছি এটাই, এই দেশের যত উন্নয়ন করা, রাস্তাঘাট, খাল বিল, স্কুল, মাদ্রাসা, মন্দির, এগুলা যেন উনি ঠিক মতন করে দেয়। অনেক ধন্যবাদ। আমরা আরেকজন কিশোরের সাথে কথা বলবো। তুমি কেন এসেছো? আমি তারেক রহমানকে দেখতে এসেছি, কিন্তু উনি এখনো উপস্থিত হতে পারেননি। উপস্থিত হলে আমি তাকে একবার হলেও দেখতে চাই। অনেক ধন্যবাদ। আপনাদের তারেক রহমানের কাছে কি চাওয়া? আগামীর যে ভোটের পাশাপাশি দুইটি ভোট তো আছে, সেই গণভোট নিয়ে আপনাদের চিন্তা কি? আসলে প্রধান মূল চাওয়া আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে তিস্তা এটি আমরা শুনেছি। গণভোট নিয়ে আপনারা কি চিন্তা করছেন? আসলে এটা ভোট তো ব্যক্তিগত ব্যাপার, আসলে এটা গণভোটের বিষয় কি আপনি জানেন? না 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 না, গণভোটটা ব্যক্তিগত ব্যাপার। এখন আমাদের দলীয় থেকে না কোনো দেয়া হয় নাই যে যেটা দিতে। হ্যাঁ কিংবা না, এই ভোট সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন আপনারা? না 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 না, এটা ভোট একটা গণতান্ত্রিক অধিকার, যে হা দিবে যে না দিবে। এটা আসলে আমাদের ওভাবে কোনো, আসলে আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু হা ভোটের ব্যাপারেই বলা হচ্ছে, সেটি হয়তো অনেকে এখনো জানতে পারেননি, সেটি দল আসলে নিশ্চিত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গোটা সমাবেশের স্থল আমরা আবারও দেখাচ্ছি যে সমাবেশের স্থল কিন্তু পরিপূর্ণ। একে একে সেই সমাবেশের স্থলের জনতাকে সামনে নিয়ে কথা বলছে বিএনপির প্রার্থীরা। এই অঞ্চলে বরাবর এর আগে যারা ছিলেন, এর আগের যে বিএনপির অনেক নেতা বক্তব্যে বলেছেন যে এই অঞ্চলে এর আগে একটা সময় জাতীয় পার্টির প্রভাব ছিল, লাঙ্গলের প্রভাব ছিল, কিন্তু সেই লাঙ্গলের
প্রভাব থাকলেও তারপরে কিন্তু তাদের সেই আশা আকাঙ্ক্ষা নাঙ্গল সরকার থাকা অবস্থায় বা পরবর্তীতে সেটা পূরণ করতে পারেনি। এরপর আওয়ামী লীগের অনেক এমপি ছিল যারা কিন্তু তাদের সেই এই অঞ্চলের, এই উত্তর অঞ্চলের জনগণের, যে বঙ্গপীড়িত অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু নিতে পারেনি বলে তাদের এখানের যে অভিযোগ। সুতরাং সবাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে, আমি আগেই বলেছি যে 33টি আসন রয়েছে, এই 33টি আসনের যে প্রার্থীরা, সেই প্রার্থীরা এসেছেন এবং রংপুর মহানগরী সহ আশেপাশে পার্শ্ববর্তী এলাকার কিন্তু যে নেতা কর্মী, উৎসুক জনতা, সেই উৎসুক জনতাও কিন্তু এখানে রয়েছেন। আমরা এই জনতার কাছ থেকে মোটামুটি কিন্তু তাদের দাবি বেশ কয়েকটি। একটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন, বেকারত্বের সমস্যা করা, কলকারখানা স্থাপন, নারীদের যে স্বাবলম্বী করতে পদক্ষেপ, সেটি তারা বলছেন যে যেন নিরাপদ বাংলাদেশ গড়তে, যেন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেই নিরাপদ বাংলাদেশ গড়তে তারা যেন পদক্ষেপ নেন। এই মোটামুটি হচ্ছে তাদের এখানকার যারা রয়েছেন প্রত্যেক মানুষের এখানের প্রত্যাশা। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে, যদিও সন্ধ্যার আগে এখান থেকে এই তারেক রহমানের এসে পৌঁছানোর কথা, আমরা হয়তো প্রত্যাশা করছি যে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান মঞ্চে আসবেন। তারপরে ততক্ষণে হয়তো সব নেতার বক্তব্য শেষ হয়ে যাবে এবং আমরা হয়তো পরবর্তী সংবাদে আমরা আমাদের দর্শকদের জন্য আরো বিস্তারিত তুলে ধরতে পারবো। আমরা ফিরে যাচ্ছি আবার স্টুডিওতে। ক্ষমতায় যেতে পারলে পাশের দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে ফেনীতে বাঁধ নির্মাণ করবে জামায়াত। পাশাপাশি সারা দেশে সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা ও নতুন বাংলাদেশের জন্য সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এদেশ যুব সমাজের হাতে তুলে দিতে জামায়াত কাজ করছে বলেও জানান জামায়াত আমির। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এস এম আরিফের রিপোর্ট। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশের মাটিতে 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নোয়াখালীর জিলা স্কুল মাঠে সমাবেশে যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ক্ষমতায় গেলে দেশকে তরুণদের হাতে তুলে দেবে জামায়াত। যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন, ইনশাআল্লাহ আগামী তাদের হাতে যদি দেশ আসে তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব। এর আগে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে সমাবেশে অংশ নেন জামায়াতের আমির। সমাবেশ স্থলে এসে প্রথমে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে অতীতের বস্তা পচা রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনায়কতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। এদিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির। তিনি জানান, কারো পেটের ভিতরে আর জনগণের অর্থ ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার পক্ষে, সেই ইতিহাস হবে দুর্নীতিবাজ মুক্ত করার পক্ষে, সেই ইতিহাস হবে অর্থনৈতিক মুক্তির পক্ষে, সেই ইতিহাস হবে বেকারত্বের বিরুদ্ধে। ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ার জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। পরে লক্ষ্মীপুরের 4টি আসনের 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন আমিরে জামাত। এবার 4টি আসনের প্রার্থীদেরকে সামনে এনে তাদের হাতে আপনাদের প্রতীক, জনগণের প্রতীক আমি তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রা। ইনসাফের প্রতীক মার্কাটাকে ইনশাআল্লাহ মার্কা আছে, জোরে বলুন। উপাসনা করবে অন্য ধর্মের লোকেরা। 24-এ যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল যুবকরা, সেই আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর জামায়াত ইসলামী। লক্ষ্মীপুরের জনসভা থেকে সেই ঘোষণা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি প্রত্যাশা জানালেন, ক্ষমতায় গেলে বৈষম্য দূর করবে জামায়াত ইসলামী। এস এম আরিফ, মাই টিভি, সামাদ একাডেমি মাঠ, লক্ষ্মীপুর। দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাইদের কবর জিয়ারতের জন্য ওখানে পৌঁছেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
ভাই হাত নামান না, হাত নামান, হাত নামান। ভাইয়া রেকর্ড দেওয়া আছে তো। কথা বলবো, কথা বলবো। ভাই একটু ফাঁকা দিন তো। ভাই কই গেলে এখন দিবি এই ভাইয়া 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 কি হলো রাজদিকে দেখেছেন কেন মানা করছেন আপনারা হাট নামান ভাই। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শেরপুরে জামায়াতের নেতাকে হত্যাকাণ্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংঘটিত প্রথম বড় সহিংস ঘটনা উল্লেখ করে বলেন, অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। অধ্যাপক গোলাম পরোয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে বাধাগ্রস্ত করবে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ও 11 দলীয় নির্বাচনী জোট সমর্থিত সংসদ পদপ্রার্থী মোহাম্মদ মহসিরের সমর্থনে বাঞ্ছারামপুর বড়বাজার খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আর যেন জামাত ইসলামী সহ কোনো দলের প্রার্থীর উপরে হামলা করা না হয়, সেটা নিশ্চিত না করলে দেশ যদি সহিংস হয়ে ওঠে, এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। ভোট কেন্দ্রে তারা সন্ত্রাস করবে, এই অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আগামী নির্বাচন 18 কোটি মানুষের রক্তের বিনিময়ে আমাদের প্রত্যাশিত নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু করার জন্য প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা, আইন শৃঙ্খলা দায়িত্বে যারা আছেন তাদের সকলের কাছে আমি অনুরোধ জানিয়ে
হারাম দিয়ে ক্ষমতা বা জনসেবা করার আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার সদর গোমতী আবাসিক এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। এ সময় এনসিপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, এই মুহূর্তে যশোর থেকে প্রার্থীদের প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। ধন্যবাদ। আপনি জানেন যে সারা বাংলাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যাপক প্রচারণা চলছে। এতদিন ঘনিয়ে আসছে ততই নির্বাচনের প্রচারণায় এগিয়ে চলেছে। প্রার্থীরা প্রত্যেকটা বাড়ি এবং ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন এবং দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আমি আসি এখন যশোরের মনিরামপুর 5 আসনের জামাত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট গাজী ইনামুল হক। তিনি মনিরামপুর উপজেলার কাশিমনগরের একটি ইউনিয়নে প্রচারণার জন্য আসছেন। আমি কথা বলবো এখন অ্যাডভোকেট গাজী ইনামুল হকের সাথে। আসলে মনিরামপুরের কি পরিবেশ এবং আপনি বিজয়ী হলে কি করবেন? আলহামদুলিল্লাহ, মনিরামপুরের পরিবেশ খুবই ভালো। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 10 দলীয় জোটের পক্ষ থেকে আমি দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী। মনিরামপুরের সকল ভোটারের হৃদয়ে পৌঁছে গিয়েছি, আর প্রতিপক্ষরা মাস্তানদের কাছে পৌঁছাইছে। পরিবেশ ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে বিজয় দান করেন, তো প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত করব, চাঁদাবাজি মুক্ত করব, মাদক মুক্ত করব। আর মনিরামপুরের অভিশাপ ভয়াবহ, সেটা হচ্ছে ভবদা, যেটা 4টি উপজেলাকে নিয়ে বেষ্টিত। এই অভিশাপ মুক্ত করার জন্য আমরা সংস্কারের জন্য 5টি নদী সংস্কার সহ স্থায়ী ও টেকসই সংস্কার করব। মানুষের এই দীর্ঘকালের 3 যুগের এই দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করার জন্য ইনশাআল্লাহ স্বাস্থ্যসেবার উন্নতি করব। মনিরামপুরের 50 বেডের হাসপাতালকে 100 বেডে উন্নীত করবো ইনশাআল্লাহ। দর্শক, জামায়াত আমির কুমিল্লা নির্বাচনী জনসভায় আছেন, আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী SM আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, কুমিল্লায় জামায়াত আমিরের জনসভা ঘিরে কেমন পরিস্থিতি দেখছেন আপনি সেখানে, আমাদেরকে জানাবেন। জি ফৌজিয়া, যেটি জানতে চাচ্ছেন যে কেমন প্রস্তুতি, আসলে আমরা এখন পর্যন্ত লাকসামে পৌঁছাতে পারিনি। লাকসামে পরবর্তী যে জনসভায় যোগ দেওয়ার কথা লাকসাম স্টেডিয়ামে, ইতিমধ্যে জামাত আমির কিন্তু সেই লাকসামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। লক্ষ্মীপুরে সবশেষ যেসব জনসমাবেশে তিনি বক্তব্য রাখছেন এবং সেখান থেকে খুব দ্রুতই লাকসামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা যে তার শিডিউলটি রয়েছে সেখানে 6:30টা নাগাদ লাকসাম স্টেডিয়ামের যে জনসমাবেশ, যে সমাবেশ, সেই সমাবেশে নির্বাচনী যে সমাবেশ, সেই সমাবেশে তিনি যোগ দেবেন এবং সেখানে বক্তৃতা দেবেন, বক্তব্য দেবেন। এটি সর্বশেষ বলা যাচ্ছে। এখন পর্যন্ত আমরা লাকসামে পৌঁছাইনি। তবে এর আগে 3টি জেলায় কিন্তু তিনি ভ্রমণ করেছেন। 3টি জেলা বলতে গেলে আমরা প্রথমে ফেনীতে দেখেছি। ফেনীতে হাই স্কুল মাঠে একটি বড় জনসভায় তিনি কিন্তু বক্তৃতা দিয়েছেন এবং সেখানে গিয়েছেন এবং সেখানে যারা সেই ফেনীর যে 3টি আসন, সেই 3টি আসনে যারা এই 11 দলীয় ঐক্যের সাথে রয়েছেন, সেই প্রার্থীদের কিন্তু তিনি জনগণের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তার মাধ্যমে তিনি ভোট চাইছেন। জামাত বিশেষ করে 11 দলীয় যে ঐক্যজোট, সেই ঐক্যজোটে ভোট চাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি কিন্তু তিনি দিচ্ছেন। তিনি যেমনটি জানাচ্ছেন যে প্রত্যেকটা সমাবেশেই তিনি জানাচ্ছেন যে মেডিকেল কলেজ বাংলাদেশে কিন্তু খুব কম। তিনি যদি তার দল ক্ষমতায় আসে তাহলে তিনি সেই আশ্বাস দিচ্ছেন যে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের যে আশ্বাস, সেটি কিন্তু দিচ্ছেন। এবং এবার তরুণ ভোটারদের সংখ্যা কিন্তু বেশি, যে সর্বমোট যে ভোট রয়েছে সেই ভোটের প্রায় অর্ধেকের একটু কম তরুণ ভোটার রয়েছে। তো এবার বলাই যাচ্ছে যে এবার ত্রয়োদশ যে সাধারণ নির্বাচন রয়েছে, জাতীয় নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে আসলে তরুণরা একটি বড় একটি ফ্যাক্ট হয়ে দাঁড়াতে পারে। সে কারণে তরুণদের আকৃষ্ট করার জন্য কিন্তু তিনি বিভিন্ন প্রতিশ্রুতি তরুণদের জন্য দিয়ে যাচ্ছেন। যেমনটি
24-এর গণ অভ্যুত্থানের কথা তিনি তুলে ধরছেন। 24-এর গণ অভ্যুত্থান শুরুটাই হয়েছিল কিন্তু তরুণদের মধ্য দিয়ে। সেই গণ অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তরুণদের বারবার বলছেন যে তরুণদের হাতেই আসলে দেশটি তিনি দিতে চান এবং তরুণরাই এই সামনের যে দেশ গড়ার কারিগর সেটি বারবার বলছেন। এবং ভোটারদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন জেলায় বিভিন্ন যেখানে যেখানে সমাবেশ হয়েছে, আমরা ফেনীর পরে নোয়াখালীতে দেখেছি বিশাল জনসমাবেশ, সেখানেও তিনি জনগণকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। এবং সবশেষ লক্ষ্মীপুরেও তিনি কিন্তু এই জনসমাবেশ যে করেছেন দলের পক্ষে ভোট চাইছেন এবং সবাইকে আসলে সেই দলের দাঁড়িপাল্লা মার্কা যেটি জামাতের ইসলামের মার্কা রয়েছে এবং 11 দলীয় ঐক্যের যে মার্কা সেটি কিন্তু আসলে সেটিতে ভোট কিন্তু তিনি চেয়ে যাচ্ছেন। তো এখন পর্যন্ত আমরা লাকসামের পথে রয়েছি। লাকসামের পর কিন্তু আরও একটি জনসভায় শফিকুর রহমানের কিন্তু জামাতে আমিরের আরও একটি জনসভায় যোগ দেওয়ার কথা, সেটি কুমিল্লা সদর। এবং সেই কুমিল্লা সদরের জনসভার সন্ধ্যা 7টার দিকে সেটি হওয়ার কথা এবং সেই জনসভার পর আজকের দিনে তার যে নির্বাচনী প্রচারণা এই চট্টগ্রাম বিভাগের যে জেলাগুলোতে প্রচারণা সেটি কিন্তু শেষ হবে এবং আগামীকালকে আরও 2টি জেলায় তিনি ভ্রমণ করবেন, কুমিল্লার আশেপাশে 2টি জেলায়। তো এই ছিল আমার কাছে এখনকার এই জামায়াত আমিরের জনসভা বা নির্বাচন প্রচারণার সর্বশেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গাজীপুর জেলায় 63 বিজিবির 14 প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ থেকে গাজীপুর ব্যাটালিয়ন 63 বিজিবির অধিনায়কের নেতৃত্বে বিজিবির 14 প্লাটুন সদস্যরা গাজীপুর জেলার 5টি বেইজ ক্যাম্পে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করবে। এ সময় 63 বিজিবি 63 ব্যাটালিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরের সাধারণ ভোটাররা বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হওয়ায় ভোটাররা সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বিঘ্নে এবছর উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে নির্দ্বিধায় কেন্দ্রে গিয়ে নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারবে। জাতীয় সংসদ নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় রাজশাহী সেক্টরের 7 জেলায় 65টি ব্যাচ ক্যাম্পে 4000 বিজিবি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সেক্টরের কমান্ডার সৈয়দ কামাল হোসাইন। আজ সকাল 10টায় রাজশাহীর পোস্টাল একাডেমির সামনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় তিনি আরও জানান, নির্বাচনের সময় পদ্মা ও মহানন্দা নদীতে 15টির বেশি স্পিড এবং ফাস্ট পেট্রোল ক্রাফটের মাধ্যমে 7 প্লাটুন বিজিবি সদস্য রিভাইন পেট্রোলে নিয়োজিত থাকবে। সিটি কর্পোরেশন এলাকায় আধুনিক 2টি এপিসি সহ 1 প্লাটুন বিজিবি সদস্য কুইক রিঅ্যাকশন ফোর্স মোতায়েন করা হবে। সীমান্তে আমরা যখন আমাদের দায়িত্ব পালন করি, পাশাপাশি আমাদের অপর প্রান্তে যে বিএসএফ বা ভারতীয় বাহিনী আছে তাদের সাথে আমাদের প্রতিদিনই যোগাযোগ হয়। আমরা সমন্বিত পেট্রোল করি, যোগাযোগ করি, পতাকা বৈঠক করি, কোনো যদি ঘটনা থাকে আমরা সেগুলো আলোচনা সাপেক্ষে সমাধান করি। তো ইতিমধ্যে আমরা সকল পর্যায়ে তাদের সাথে কথা বলেছি এবং আমরা কোঅর্ডিনেশন করেছি, সমন্বয় করেছি, যাতে তারাও যাতে নজরদারি রাখে, যাতে আমাদের নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। বরগুনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নিরাপত্তা জোরদারে তৎপর বাংলাদেশ নৌবাহিনী। আজ বরগুনায় দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল AKM জাকির হোসেন। পরিদর্শনকালে তিনি নির্বাচনকালীন নিরাপত্তা, অপরাধ দমন ও অপারেশনাল প্রস্তুতি আরও জোরদার নির্দেশনা দেন। একই সঙ্গে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান নৌ সদস্যের প্রতি। নির্বাচন ঘিরে শান্তি শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এমন আশ্বাস দেন তিনি। একটি দল ভোটের জন্য জান্নাতের টিকিট দেওয়ার মতো শিরকি কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান। দুপুরে শৈলকুপা উপজেলার লক্ষদিয়া গ্রামে নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, দলটির নারী কর্মীরা কোরআন শরীফ হাতে নিয়ে তালিম করার নামে ভোট চেয়ে বেড়াচ্ছেন। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এমন কথাও তারা বলছেন। এরকম শিরকি কথাবার্তা বলে ভোট পাওয়া যাবে না। এ ধরনের প্রতিশ্রুতি নির্বাচনী আচরণবিধি ও আইনের লঙ্ঘন। এর আগে উপজেলা মিনগ্রাম, আবাইপুর সহ বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা করেন তিনি। ভোট নিয়ে আমি কোনো সংশয় দেখি না, কোনো ষড়যন্ত্র দেখি না। বাংলাদেশ আজ ভোটমুখী, বাংলাদেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে। সুতরাং কারোর মনের মধ্যে যদি ভোট বানচালের কোনো স্বপ্ন থেকে থাকে
ওটা স্বপ্নই থেকে যাবে, কখনো বাস্তবে রূপ পাবে না। কুষ্টিয়ার কড়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, আবরার ফাহাদকে নির্মম নির্যাতনের সময় ছাত্রলীগের ভেতরে একজন গুপ্ত শিবিরও ছিলেন। ছাত্রলীগ যেমনভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ত্রাসের রাজত্ব করেছে, একইভাবে গুপ্ত শিবিরও ছাত্রলীগের ভেতর থেকে ত্রাসের রাজত্ব করেছে। ছাত্রলীগকে যেভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে শিবিরকেও বিচারের মুখোমুখি করা হবে, কারণ এরাই 5 আগস্ট পরবর্তীতে দেশের রাজনীতির মাঠকে উত্তপ্ত করেছে। কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন আবিদুল ইসলাম। এই আবরার ফাহাদ, ইলিয়াস আলী এবং শরীফ ওসমান হাদি ভাইরা যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি লড়াই চালিয়ে গিয়ে আমাদের পথ দেখিয়ে দিয়েছেন, আমরা সেটাকে ধারণ করি, সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করছি এবং সেই সবার আগে বাংলাদেশ নীতিকে নিয়েই আমরা সামনে আমাদের অবিচল পথ চলা আমাদের অবিচল থাকবে ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জের গজারিয়া তৃণমূল নেতাদের মতামত উপেক্ষিত ও জনপ্রিয় নেতাদের বহিষ্কার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন গজারিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব ও যুবদলের আহ্বায়ক সহ 22 নেতাকর্মী। দুপুরে উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগ করেন উপজেলা বিএনপি সদস্য সচিব আব্দুর রহমান শফিক। এছাড়াও আরও অর্ধশতাধিক নেতাকর্মী পদত্যাগ করবেন বলে জানা যায়। ইতিমধ্যে ফেসবুক লাইভে এসে পদত্যাগ করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ মিয়াজি। ভাই আগে একটু ফুটেজ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 উপলক্ষে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, বিশেষ অতিথি পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা উপস্থিত ছিলেন। ভোলার লালমোহনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামাত সমর্থিত বিডিপি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পৌরসভায় 11 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফজলুর রহমান আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে উপজেলার বক্সিবাড়ি এলাকায় ধানের শীষে প্রচারণা চলাকালে একই স্থানে জামায়াত সমর্থিত বিডিপি নেতাকর্মীরা উপস্থিত হলে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। পরে খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নরসিংদীর বেলাবতে নিখোঁজের 3 দিন পর বস্তাবন্দি অবস্থায় একটি ডোবা থেকে সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল কাদের ভুইয়ার মরদেহ উদ্ধার বেলাবো থানা পুলিশ। সে উপজেলার বাজনাবো ইউনিয়নের বীর বাঘবের গ্রামের মৃত মান্নান ভুইয়ার ছেলে। এদিকে আজিমের নিখোঁজের পর থেকেই পোলট্রি খামারের 2 শ্রমিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে করে ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে বলে মনে করেন স্থানীয়রা। এ বিষয়ে বেলাবো থানার ওসি তদন্ত নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন আদেশ ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার 3 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রাতে টাঙ্গাইলের ঘাটাল থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো তারাকান্দা মধ্য তারাটি পশ্চিমপাড়া গ্রামের হজরত আলীর ছেলে আনিস মিয়া, রাশিদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। আজ দুপুরে র্যাব 14 সদর দপ্তরের অধিনায়ক নইমুল হাসান এক সংবাদ সম্মেলনে তথ্য জানান। এর আগে গত 23 জানুয়ারি র্যাব তারাকান্দা থানার একটি হত্যা মামলার ওই 3 আসামি গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল। কারা কর্তৃপক্ষের ঘটনার ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করেছে। বিষয়টি তদন্তের জন্য কারা কর্তৃপক্ষ 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। পলাতক আসামিগণ তারাকান্দা থানার মামলা নম্বর 34 পেনাল কোডের আসামি। গত 23 জানুয়ারি র্যাব তাদেরকে গ্রেপ্তারপূর্বক থানার মাধ্যমে আদালতে সোপর্দ করেন। তারা পরস্পর যোগসদস্যে কারাগার হতে 27 জানুয়ারি 2026 পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে র্যাব 14 ময়মনসিংহের বিষয়টি নজরে এলে র্যাব 14 সিপিসি 3 টাঙ্গাইলের 2 চৌকস দল গত 29 জানুয়ারি 2026 তারিখ রাতে টাঙ্গাইল হতে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
রমজান মাসের চাহিদা মেটাতে আমদানি করা ভোগ্যপণ্য খালাসে ধীর গতি দেখা দিয়েছে চট্টগ্রাম বন্দরে। পণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত গুদামের অভাব এবং আমদানি বেড়ে যাওয়ায় লাইটার জাহাজ সংকটকে প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত 46টি জাহাজে রয়েছে প্রায় 23 লাখ টন ভোগ্যপণ্য। এর মধ্যে এখন পর্যন্ত খালাস হয়েছে 11 লাখ টন, বাকি রয়েছে প্রায় 12 লাখ টন। গম, ডাল ও তেল বীজবাহী জাহাজগুলোর ক্ষেত্রেও একই ধরনের ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের তথ্য মতে 1.5 মাস ধরে দেশের বিভিন্ন ঘাটে আটকে আছে 265টি লাইটার জাহাজ। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত খালাস নিশ্চিত করতে গুদাম সুবিধা ও লাইটার জাহাজের সংখ্যা বাড়ানো জরুরি। প্রতিটি ভোটকেন্দ্রে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রিজাইডিং কর্মকর্তারা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ চট্টগ্রামে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়। নগরীর একটি স্কুলে আয়োজিত সভায় বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এবং ডিআইজি আহসান হাবিব পলাশ, সিএমপি দক্ষিণের উপ পুলিশ কমিশনার কবির হোসেন ভুইয়া। বক্তারা বলেন, সরকার এমন একটি নির্বাচন চায় যাতে ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে বলতে পারে আমরা 2026 সালের মতো নির্বাচন চাই। তারা জানান, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে প্রিজাইডিং কর্মকর্তা প্রয়োজনে ভোট গ্রহণ বন্ধ সহ আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন। শীত বিদায় নিতে শুরু করলেও চট্টগ্রামের বাজারে দামের উত্তাপ কমেনি। শীতকালীন সবজি সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। পাশাপাশি গ্রীষ্মকালীন সবজি, মাছ ও মাংসের বাড়তি দামে চাপে পড়েছেন সাধারণ ভোক্তারা। ক্রেতাদের অভিযোগ, বাজারে সিন্ডিকেটের কারণে দামের অস্থিরতা তৈরি হয়েছে। বরবটি ও ঢ্যাঁড়স কেজি প্রতি বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। মাছের বাজারেও বাড়তি দাম থাকায় অনেকে প্রয়োজনের তুলনায় কম কিনছেন। মাংসের বাজারেও স্বস্তি নেই। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 850 থেকে 950 টাকায়। তবে ডিমের বাজারে কিছুটা স্বস্তি এসেছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 110 টাকায়। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে বাড়তি ব্যয়ের চাপ বাড়ছে সাধারণ মানুষের উপর। নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মোচরা বিলে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেসাইলেন্স ইন বাংলাদেশ এর আওতায় IPM কৌশলের মাধ্যমে ডাল জাতীয় ফসলের ক্লাস্টার প্রদর্শনী মসুরের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সহকারী উপপরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুনমুন সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ সালমান জামান, মাই টিভির নড়াইল জেলা প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলাম সহ এলাকার শতাধিক কৃষক কৃষানি উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনের পোস্টাল ব্যালট বক্সে লক সংযুক্ত করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে উত্তরণ হলরুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন করা হয়। এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনের বিভিন্ন দলের প্রার্থীর পক্ষে প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত মোট 13,509টি পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম কারাগারে কারাবন্দী 12 জন ভোট প্রদান করতে পারবেন। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, আগামী 12 ফেব্রুয়ারি বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং পোস্টাল ভোটে টিক চিহ্নের মাধ্যমে ভোট প্রদান করতে হবে। চট্টগ্রাম 15 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন নির্বাচিত হলে সাতকানিয়াবাসীর সেবক হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন। সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজার, বকশিখিল, সুরাসুরি ও কাজিরবাড়ি এলাকার ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের নেতারা ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 1 আসন পালং জাজিরা থেকে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব জালালউদ্দিন আহমেদ রিকশা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মত বিনিময় করছেন। এ সময় তিনি লিফলেট বিতরণ, আলোচনা সভা, উঠান বৈঠক সহ নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে নিজের ভাবনা ও দলের লক্ষ্য তুলে ধরছেন। সম্প্রতি মুলনা ইউনিয়ন খেলাফত মজলিসের আয়োজনে অনুষ্ঠিত এক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্যে জালালউদ্দিন আহমেদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে শরীয়তপুর 1 আসনকে একটি আধুনিক ও আদর্শ সংসদীয় এলাকায় রূপান্তর করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণকে বিজয়ী করার লক্ষ্যে নড়িয়া পৌরসভা 8 নং ওয়ার্ড লোনসিং গ্রামে নির্বাচনী প্রচারণা লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক জনি চকিদার, কবির মাতবর, ওয়ার্ড বিএনপি সভাপতি আবু কালাম সৈয়াল, সহসভাপতি মোস্তফা ব্যাপারী, বাশার সৈয়াল, বারেক সর্দার, বাবুল সর্দার, নাহিদ মাতবর, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোস্তফা সর্দার, সিনিয়র সভাপতি সাবেক মুন্সি বারেক মুন্সি, সাংগঠনিক সম্পাদক ইমরান মাতবর, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শিপন চৌকিদার, নড়িয়া পৌরসভা ছাত্রনেতা ইমন চৌকিদার। গাজীপুর 1 আসনে ধানের শীষে মনোনীত প্রার্থী মেয়র মুজিবুর রহমানকে বিজয়ী করতে মাঠে নেমেছেন জুলাই যোদ্ধারা। শুক্রবার উত্তর লস্কর চালা এলাকা থেকে তাদের প্রচারণা শুরু হয়। পরে গাজীপুর 1 আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান তারা। এ সময় ধানের শীষের পক্ষে স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের সমর্থন চান জুলাই যোদ্ধারা। প্রচারণাকালে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, হারুনুর রশিদ, সোহাগ হোসেন সহ একাধিক জুলাই যোদ্ধা। তারা বলেন, গাজীপুর 1 আসনের উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে ধানের শীষের প্রার্থী মেয়র মুজিবুর রহমানের কোনো বিকল্প নেই। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপ ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। উপজেলার সলপ ইউনিয়নের নলসন্ধ্যা হাই স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। সলপ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী এম আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার। চাঁদপুরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহির 61তম ইসালে সাওয়াব উপলক্ষে 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। সদর উপজেলার ঐতিহ্যবাহী দেবপুর দরবার শরীফে এ সম্মেলনের আয়োজন শেষ হয়। এতে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ কোরআন হাদিসের আলোকে বয়ান করেন। দেবপুর দরবার শরীফের পীর আল্লামা হাফেজ মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে শেষ দিন পবিত্র কোরআন মজিদ ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন দরবার শরীফের পীর আল্লামা মুফতি নূর মোহাম্মদ আরেফিন। আলোচনা শেষে দরবারের ভক্তবৃন্দ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সাভারে ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে 8 ডাকাতকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ। পুলিশ জানায়, ভোররাতে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর সাকিনস্থ একটি গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে 15 থেকে 16 জন ডাকাতের উদ্দেশ্যে সমবেত হলে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ঘটনাস্থল থেকে 8 জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকায় ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। পরে দুপুরে সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গণবিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি GBDS এর আয়োজনে আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্ত কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2026। সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসির উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া 2 দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 24টি কলেজের বিতর্ক দল অংশ নেয়। যুক্তি বিশ্লেষণ ও চিন্তাশীল উপস্থাপনায় মুখর থাকে পুরো ক্যাম্পাস। আয়োজকরা জানান, প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও সমাজ সংস্কার ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মানবিক আদর্শ তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অতিথিদের উপস্থিতিতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। আগামীকাল অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব ও সমাপনী। গণবিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র, যমুনা টিভি, মাই টিভি, তার পরবর্তীতে হচ্ছে SDI, বিভিন্ন সংস্থা আমাদের স্পন্সর করেছে। আমরা আশাবাদী আজকে যারা ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করছেন তারাই এক একজন ডাইনামিক লিডার হবেন। এই বিতর্ক প্রতিযোগিতা আমি মনে করি প্রত্যেকটি কলেজ, প্রত্যেকটি ইউনিভার্সিটিতে হওয়া উচিত। চট্টগ্রাম সিটি স্কুলের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নগরের CDA এমিগোস স্পোর্টস পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক M সাইফুল্লাহ মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটারিয়ান ডক্টর আনোয়ার হোসেন মানিক। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল নাহিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার শাহাদাত।